ওই অধিকারী শোধনযজ্ঞ দেখবার জন্য। সে কি ভিড়, সকলেই এসেছে মজা দেখতে। হ্যাঁ, আরে যে সে মজা নয়, মাত্র স্বয়ং সুবুদ্ধি রায়, যে কিনা এককালে হাত দিয়ে সকলের মাথা কাটত, তার এই দশা বোঝো। কালে কালে কত কি আর দেখব। কলিকাল, বুঝলে কেষ্ট, ঘোর কলিকাল। নইলে হেদুগড়ের খেদি দেওয়া বউ কিনা ওই আশ্রয় নেয় সুলতানের হারেমে। হ্যাঁ, তার আবার নতুন নাম হয়েছে কি জানো? মুন্নি বেগম। আরে গেল বছর এই মুন্নি বেগমের বিচার করতে গিয়েছিল ওই সুবুদ্ধি রায়। হ্যাঁ, এই মুন্নি বেগমের হাতে সেবার কম নাকাল হয়েছে। শুনেছি মুন্নি বেগম রাজসভার মধ্যে সুবুদ্ধি রায়কে একটা চড়ও মেরেছিল। কি কই না তো, সুবুদ্ধি রায় চড় খেয়েছিলেন বুঝি? আমি শুনিনি তো। তুমি কোথাকার লোক হে? হ্যাঁ, সুবুদ্ধি রায়ের চড় খাওয়ার গপ্প জানো না? সেবার হয়েছিল কি? আরে থাক, সেসব পুরনো গপ্প। সেসব গপ্প নিয়ে আগে অনেক হাসাহাসি হয়েছে, কিন্তু এবারের ঘটনাটা একটু সরেস। এই ওর স্ত্রীর হাতের জল খেয়ে ওই সুবুদ্ধি রায়কে শোধনযোগ্য করতে হচ্ছে। ঘটনাটা একবার ভাবো দেখি। এরপর সুবুদ্ধি রায় কোন মুখে বিচার করতে বসবে? হ্যাঁ, বলি লোকে তার বিচার শুনবে কি? মুখ দেখলেই তো পেট পেটে হাসি বেরোবে। ভাবো দেখি একবার দৃশ্যখানা। মাথা নিচে, পা ওপরে, আর এক চোখ বন্ধ, বুঝিস? আর জিভটা এতটা বড় করে বার করে ওই অধিকারী বিচার করছে। দৃশ্যটা একবার ভাবো। আমার বুঝলে ভায়া, পুরোহিত নাকি করেছিল ওই জিপখানা বললে না, হ্যাঁ করে বের করে হাঁটুতে হ্যাঁ করে ঠেকাতে হবে। ভগবান করুন বছর বছর অধিকারী এরকম শোধনযোগ্য করুন, আমরাও মজা নিই। এবার মনে হচ্ছে ওই অধিকারীর গৌড়ের পাট উঠলো। এবার দেখা হলেই না লোকে তাকে জিজ্ঞাসা করবে, কি অধিকারী ঠাকুর আবার শোধনযোগ্য হবে নাকি? এবার কি বলে পার পাবেন সুবুদ্ধি রায়? একজন রাজকর্মচারীকে নিয়ে লোকজন খোলা রাস্তায় বসে টিটকিরি দিচ্ছে, হাসি মশকরা করছে। এখনো কি তাকে উচ্চ পদে বসিয়ে রাখা যুক্তিসঙ্গত? আমি একটা কথা ঠিক বুঝতে পারছি না বেগম, যে লোকটার কি ভীমরতি ধরল? ওই মন্দারের মুখে শোধনযজ্ঞের যা বর্ণনা আমি শুনলাম, তা শুনে তো আমার মনে হচ্ছে যে হয় লোকটা পাগল হয়ে গেছে, আর নইলে ওকে যারা শোধন করছে তারা পাগল। না, আমাদের ধর্মে এসব আছে, আর এসব তো কিছুই না। কাশী প্রয়াগ চলের পণ্ডিতরা তো আরো কঠিন বিধান দেন শোধন যজ্ঞের। 3 দিন মাথা নিচু করে পা ওপরে করে থাকতে হবে। তুই কিন্তু বড্ড বাড়িয়ে বাড়িয়ে কথা বলিস মন্দার। যা, তোর টানা পরিশ্রম হয়েছে, তুই কয়েকদিন গিয়ে বিশ্রাম নে। ও বাহ, শোন, ওই অমর ভট্ট কি মোরগা থেকে ফিরেছে? হ্যাঁ হযরত, কাল সকালবেলা দরবারে আসবেন। যত সব অদ্ভুত নিয়ম কানুন বেগম। আচ্ছা ভাবো তো, শোধন যোগ্য। আচ্ছা বেগম, ওই 3 দিন মাথা নিচু আর পা ওপরে করে মন্ত্র আওড়ালেই কি মানুষের মনের সমস্ত পাপ দূর হয়ে যাবে? হ্যাঁ, যত সব। এটা হাসির কথা নয় হোসেন, ঠান্ডা মাথায় একটু ভেবে দেখো। এই সুবুদ্ধি রায়কে অনেক সুযোগ দেওয়া হয়েছে, আর নয়। তা কি করতে চাও তুমি? ওই লোকটাকে তুমি তাড়িয়ে দাও, দূর করে দাও। শুধু রাজপথ থেকে নয়, এই রাজ্য থেকে দূর করে দাও। লোকে জানুক একটা অযোগ্য লোকের স্থান গৌড়ের সালতানাতে নেই।
কিন্তু আমি কোন মুখে কথাটা বলবো বলো তো? দেখো বেগম, সুবুদ্ধি রায়কে অযোগ্য বললে কিন্তু কথাটা একদম ডাহা মিথ্যে কথা বলা হয়। মানছি মানছি যে লোকটা অদ্ভুত রকমের বেয়াড়া রকমের গোঁড়া, কিন্তু কিন্তু রাজকর্মে তো আমি তার কোনোদিন কোনো ত্রুটি দেখিনি বেগম। দেখো হোসেন, সুবুদ্ধি রায় তোমার প্রথম প্রভু। তার দৌলতে তুমি একজন সামান্য নফর থেকে গৌড়ের সুলতান হয়েছ। এ কথা তুমি কোনোদিনই ভুলতে পারোনি। বেগম, এই কথাটা কি ভোলা যায় নাকি এই কথাটা ভোলা উচিত? কেন বেগম, যে মানুষ কৃতজ্ঞতার দাম দেয় না সেই মানুষ যে জানোয়ারের থেকে অধম। কিন্তু সুবুদ্ধি রায়কে তো অনেক সুযোগ দেওয়া হয়েছে, আর কৃতজ্ঞতারও একটা সীমা থাকা উচিত হোসেন। এই লোকটা যেসব কাণ্ড কারখানা করেছে, তারপর সে কি আর শ্রদ্ধার সাথে বিচারকের আসনে বসতে পারবে? নাকি লোকজন তার বিচার শ্রদ্ধার সাথে মেনে নিতে পারবে? আর সুবুদ্ধি রায়কে অশ্রদ্ধা করা মানে তো গৌড়ের রাজশক্তিকে অশ্রদ্ধা করা। আমি সব কিছু বুঝতে পারছি বেগম, আমি সব কিছু বুঝতে পারছি, আর এটাও বুঝতে পারছি যে সুবুদ্ধি রায় অযোগ্য হয়ে পড়েছেন, আর ব্যক্তিগত সমস্যাও আমার রাজকর্মের পক্ষে বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু কিন্তু বেগম, আমি কোন মুখে তাকে তাড়াবো বলতে পারো? তুমি যদি অনুমতি করো, এই কাজটা আমি করতে পারি। কিভাবে? আমি মুন্নি বেগমের সাথে একবার দেখা করতে চাই। সুবুদ্ধি রায়ের বিরুদ্ধে সব রকম সাক্ষ্য প্রমাণ এখন ছড়াই দিয়ে ঠিক আছে, এই ব্যাপারে আমি তোমাকে কোনো কথা বলবো না, কিন্তু একটা কথা, তুমি নিজে কিন্তু হাওয়া মহলে যেতে পারবে না, কথা দাও। আর আমি কেন যাব? আমার নিজস্ব তানজা মুন্নি বেগমকে এখানে নিয়ে আসবে। আশা করি গৌড়েশ্বরীর হুকুম সে অমান্য করবে না। আর তারপর তিনি তার এক ছাত্রের খোঁজ করলেন। সন্তোষ তাকে সেখানে নিয়ে যাওয়াতে পণ্ডিত প্রভাকর মিশ্র তাকে আলিঙ্গন করলেন এবং সন্তোষকে ধন্যবাদ জানালেন। ছাত্রটির পরিচয়? হযরত, তার নাম বিতোষক। তার মানে পুরনো ছাত্র, কারণ প্রভাকর মিশ্র টোল ধ্বংস হয়েছে প্রায় 17 বছর হয়ে গেল। তা কি করে ছাত্রটি? হযরত, সে ছোটখাটো ব্যবসা করে, অবশ্য পুজো পাঠও করে, সে ব্রাহ্মণ। আপনি হাসছেন হযরত? আচ্ছা অমর, তুমিও তো ব্রাহ্মণ, তোমারও উপবিদ রয়েছে। আমার দবির খাস হয়েছে বলে তোমার মনে কোনো গ্লানি নেই? কিসের গ্লানি হযরত? ঈশ্বর আমাকে কাজ করতে পাঠিয়েছেন, আমি কাজ করেছি, কাজই আমার ধর্ম। শোনো অমর, প্রভাকর মিশ্র টোল তৈরি করার কাজ শুরু করে দিতে বলো, আর তুমি তার কাছে নিজে যাবে আমার দূত হয়ে, গিয়ে তাকে বলবে যে তার যা যা প্রয়োজন সবকিছুর আর্থিক দায়িত্ব হচ্ছে আমার, গৌড়েশ্বরের। আর এও বলবে যে আমি তাকে বিদ্যা বাচস্পতি উপাধি দেব। পুরনো সমস্ত রাগ, সমস্ত দেশ সবকিছু ভুলে গিয়ে তিনি যেন আবার নতুন করে বিদ্যা চর্চা করতে শুরু করেন। আর তার যে সমস্ত অমূল্য পুঁথির সম্পদ নষ্ট হয়ে গেছে সেগুলো আবার নতুন করে সংগ্রহ করতে হবে, আর তার জন্য যা যা অর্থ লাগে সব। প্রভাকর মিশ্রের সঙ্গে একবার আমার সামনাসামনি দেখা হলে ভালো হতো না? আমি যথাশীঘ্র সম্ভব প্রভাকর মিশ্রের সঙ্গে দেখা করব, এবং আমি আশা করি তিনিও আপনার সঙ্গে দেখা করতে খুবই আগ্রহী। কেন? তোমার এ কথা বলার কারণ? তা না হলে তিনি গৌড়ে আসবেন কেন? নবদ্বীপে টোল খুলতে পারতেন। নবদ্বীপ এখন বিদ্যা চর্চার শ্রেষ্ঠ কেন্দ্র, ছাত্রের অভাব হতো না। তার মানে
আমার কাছে তার বিশেষ কোনো প্রয়োজন আছে। আচ্ছা, তিনি সদ্য সদ্য নবদ্বীপ থেকে ফিরেছেন না? তার মানে নিমাই পণ্ডিতের সঙ্গে তার নিশ্চয়ই দেখা হয়েছে। আচ্ছা, তো এই সময়ের অভাবে হয়তো জিজ্ঞেস করা যায়নি। আসলে সন্তোষ তো আমি হলে হয়তো পণ্ডিত প্রভাকর মিশ্রর ভেতরে কিন্তু এখনো আগুন রয়েছে। সেটা প্রদীপের শিখা হয়ে থাকলে ভালো, কিন্তু ঘরের চালে লাগলে বিপদ হবে। শোনো অমর, অমর, তুমি প্রভাকর মিশ্রর কাছে গিয়ে আমার নাম করে বলো। কিন্তু চতুষ্পাটি তৈরি করবার জন্য তো আমার কোনো অর্থের প্রয়োজন নেই। আমার শিষ্যের দানেই সেই প্রয়োজন পূর্ণ হয়েছে। আপনি গৌরেশ্বরকে গিয়ে বলবেন যে আমার মতো সামান্য ব্রাহ্মণকে যে তিনি স্মরণে রেখেছেন, তার জন্য আমি ধন্য পেয়েছি। সুলতান আপনাকে আরো কিছু কথা জানাতে চান, তা তিনি স্বয়ং আপনাকে জানাবেন। আমি শুধুমাত্র তার গভীর খাস হিসেবে আপনাকে বলতে এসেছি যে সুলতান আপনাকে বিদ্যা বাচস্পতি উপাধি দিতে চান এবং আপনার গ্রন্থাগার উনি গড়ে দিতে চান। অমর, আমি জীবনে অনেক তীক্ষ্ণধর বুদ্ধির যুবক দেখেছি, তা আপনার মতো আর একটাও দেখিনি। হ্যাঁ, আপনি রাজকার্যে উন্নতি করেছেন, গৌরেশ্বর আপনাকে দবির খাস বানিয়েছেন, খুব ভালো কথা। আপনার মঙ্গল হোক। নিমাই পণ্ডিতের সঙ্গে দেখা হলো? অবশ্যই, তো তার সঙ্গে দেখা করবার জন্যই ওই নবদ্বীপে গিয়েছিলাম। কেমন দেখলেন? দেবতার বর্ণনা কি আমার মতো মূর্খের মুখে সাজে? অমর ভট্ট, যদি পারো ওই মানুষটার সামনে দুদণ্ড গিয়ে দাঁড়িয়ে মনে শান্তি পাবে। তাহলে কাল প্রাতে আমি নিজে এসে আপনাকে রাজমহলে নিয়ে যাব। সুলতান যখন আমাকে ডেকেছেন তখন তো আমাকে যেতেই হবে। তবে আমার কিচ্ছু চাই না, শুধু একটা প্রতিশ্রুতি চাই, ভবিষ্যতে যেন ছাত্রদের শান্ত মনে বিদ্যাভ্যাস করতে কোনো অসুবিধা না হয়। কারণ যে দেশে শিক্ষার কোনো প্রসার নেই, সে দেশে কোনো উন্নতিও নেই। নিশ্চয়ই বলবো। সুলতান আপনার জন্য একটি উপহার রেখেছেন। সে উপহার অর্থ দিয়ে কেনা যায় না, সেটা আপনাকে নিতেই হবে। দেখা যাক। আমি আসি। মঙ্গল হোক। আমি বলেছিলাম গুরুদেব, আজ না হয় কাল সুলতান আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাইবেনই। হ্যাঁ বিতোষক, কিন্তু আমার মনে হয় সুলতানের মনে একটা ভুল ধারণা হয়েছে। সুলতানের ধারণা হয়েছে যে আমি তার অনুগ্রহ পাবার জন্য এই গৌড়ে আবার ফিরে এসেছি, কিন্তু না, আমি গৌড়ে ফিরে এসেছি অন্য আরেকজনের জন্য। কে তিনি? সুলতানের দবির খাস পণ্ডিত অমর ভট্ট। এখনই যিনি এসেছিলেন? হ্যাঁ বিতোষক, নিমাই পণ্ডিত আমাকে বলেছেন অমর ভট্ট মোহের সমুদ্রে ভাসছে, তীরে তাকে ফিরিয়ে আনতেই হবে। আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না গুরুদেব। এখনই সব কথা বোঝার কি প্রয়োজন বিতোষক? ক্রমেই সব জানতে পারবে।
অর্থ, খ্যাতি, সম্মান আপনি যে কিছুই চান না তা আমি জানি পণ্ডিত প্রভাকর মিশ্র। আর সামান্য একজন সুলতানের দেওয়া খেতাবের থেকে আপনার পাণ্ডিত্যের ওজন যে অনেক বেশি তাও আমি জানি। তবুও আমি বলবো, আমি আপনাকে আমার পাশে পেতে চাই পণ্ডিত। এ আপনি কি বলছেন সুলতান? দেশের যাতে মঙ্গল হয় এমন যে কোনো কাজ করতেই আমি সবসময় প্রস্তুত আছি। সুলতান, আপনি আমার চতুষ্পাঠের জন্য যে অর্থ সাহায্য করতে চেয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু আপনি আমাকে ক্ষমা করবেন সুলতান। ওই অর্থ আমি নেব না। ওই অর্থের আমার কাছে আর কোনো প্রয়োজন নেই। বেশ, আমি আপনার কাছে জানতে চাইব না যে কার অর্থে আপনি চতুষ্পাঠী করছেন, কিন্তু পণ্ডিত, মেঘাই ডাকাতের পাপের অর্থের থেকে রাজ অর্থ গ্রহণ করা যে অনেক বেশি সম্মানের, এটা নিশ্চয়ই আপনি মানেন। মেঘাই ডাকাতের অর্থ? এ আপনি কি বলছেন সুলতান? মেঘাই মৃত। আমার আদেশে আমার লোক তাকে গুপ্ত হত্যা করেছে। মেঘাই ছিল সমাজের শত্রু, দেশের শত্রু। তাই সমাজের কারণে, দেশের কারণে, রাজনীতির কারণে আমি তাকে হত্যা করাতে বাধ্য হয়েছি। তাই পণ্ডিত, মেঘাইয়ের বিপুল অর্থের মালিক যে এখন আপনি, এটা অনুমান করা নিশ্চয়ই খুব একটা কষ্টসাধ্য নয়। হ্যাঁ সুলতান, মেঘাইয়ের সংগ্রহ করা অর্থ আমার কাছেই আছে, কিন্তু ওই অর্থ থেকে একটা মোহরও আজ পর্যন্ত আমি স্পর্শ করিনি। কারণ মেঘাইয়ের শেষ ইচ্ছা ছিল যে ওই অর্থ যেন বিদ্যা শিক্ষার প্রসারের জন্য ব্যবহার করা হয়, আর ওই অর্থ দিয়েই আমি চতুষ্পাঠী গড়ে তুলব, এটাই আমার অঙ্গীকার। আমি আপনাকে তা বলেছি না। আমি শুধু বলছি যে আপনি আমার পাশে থাকুন। এই যে আমার দবির খাস, বয়স অল্প কিন্তু খুরের মতো এর বুদ্ধি, কি অসামান্য দূরদর্শিতা। পণ্ডিত, আপনার জ্ঞানের কণা মাত্র যদি এরা পায়, তাহলে এই গৌড়বঙ্গ এই উপমহাদেশের সেরা রাষ্ট্র হবে। ঠিক আছে সুলতান, আমি প্রস্তুত আছি। ও, আর একটা কথা, আমি কানাঘোষও শুনছি যে নবদ্বীপে নাকি বৈষ্ণবরা খুব শক্তিশালী হয়ে হচ্ছে। আপনাকে তাদের একটু শান্ত করতে হবে। আপনি নিশ্চয়ই আমার এই কাজে আমাকে সাহায্য করবেন। আমি? কিন্তু কিভাবে? পণ্ডিত অদ্বৈত আচার্যের সব থেকে প্রিয় মিত্র হচ্ছেন আপনি, আর অদ্বৈত আচার্যের সব থেকে প্রিয় শিষ্য বিশ্বম্ভর মিশ্র হচ্ছে বৈষ্ণবদের নেতা। বৈষ্ণবদের এই দল পাকানো যাতে কোনো রকম রাজদ্রোহিতার কারণ না হয়ে দাঁড়ায়, সেইটা আপনাকে দেখতে হবে। আর প্রয়োজনে একবার আমার দূত হয়ে আপনাকে নবদ্বীপে যেতে হবে। সুলতান, আমি নবদ্বীপে গিয়ে নিমাই পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি দেবতার অংশ। তার পদস্পর্শে আমাদের দেশ ধন্য হয়েছে। আপনি তার প্রতি কোনো বিরূপ মনোভাব রাখবেন না, এটা আমার বিনীত অনুরোধ। আপনি প্রাজ্ঞ, আপনি পণ্ডিত, আপনার কথার মূল্য যে আমার কাছে অনেক। ও হ্যাঁ, আমি আপনার জন্য একটি উপহার রেখেছিলাম পণ্ডিত, আপনি দয়া করে গ্রহণ করুন। আমারই লেখা গৌড় বাংলার ইতিহাস। আপনি ভাবছেন তো যে এই পুঁথি আমার হাতে এলো কি করে? এই পুঁথিটা আপনি পড়েছেন? পড়েছি, আর পড়েছি বলেই বলছি যে এই পুঁথি মূল্য দিয়ে মাপা যায় না পণ্ডিত।
তাই যার এটা সম্পদ আমি তার হাতে দিয়ে আজকে নিশ্চিন্ত হলাম। আজ থেকে আমার কাজ শুরু হলো। আপনি কিছু বললেন? না সুলতান, আপনি এবার আমাকে আজ্ঞা দিন, আমি তাহলে আসি। আসুন পণ্ডিত। কি বুঝলে অমর? ওর সঙ্গে নবদ্বীপের বৈষ্ণবদের একটা যোগাযোগ আছে, এ ব্যাপারে আমি নিশ্চিত। তবে আমি প্রভাকর মিশ্রকে শেষবারের যা দেখেছি, লোকটা কিন্তু অনেক বদলে গেছে। সেই আগুনটাও আর নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ঠিক কি উদ্দেশ্য নিয়ে প্রভাকর মিশ্র গৌড়ে এসেছেন সেটা তো পরিষ্কার হলো না। বৈষ্ণবদের চর হয়ে কি উনি গৌড়ে এসেছেন? অমর, অমর, তুমি একটু ওনাকে চোখে চোখে রেখো তো, বা তোমার সহোদর সন্তোষকে বলো, সেই না হয় কাজটা করবে। ভালোই আছে মা, শুধু ওই নাম গানের সময় দু একদিন জ্ঞান হারিয়েছিল, তারপরে কেউ তাকে কখনো অসুস্থ হতে দেখেছে মা? তা ঠিক, তবু মায়ের মন তো। তুই আমার নারী ছেঁড়া ধন, তোর জন্য তো আমার মন কেমন করবেই। কিন্তু নিমাই, ও আমার কে? তোর বাবার ছাত্র ছাড়া ওর সঙ্গে তো আমার রক্তের কোনো সম্পর্ক নেই। তবু কেন যে ওকে এত ভালোবাসি। শুধু তুমি নয় মা, এই সারা নবদ্বীপে ওই দেববর্মা, জগাই মাধাই আর দু চারজন কুচক্রী বামুন ছাড়া আর সবাই যে ওকে ভালোবাসে মা। আসলে এমন যে ওকে একবার দেখে সে যে ওকে ভালো না বেশি থাকতে পারে না মা। যেন বাবা, বাবা, ও বাবা। হ্যাঁ, কিছু বলবে? কি ভাবছিলে বাবা? না, কিছু না। তুমিও নিমায়ের কথা ভাবছিলে? জানিস অচ্যুত, আমি যখন ওকে শান্তিপুরে আসতে বলেছিলাম তখন আমি জানি ও রাজি হবে না, কিন্তু ও মা দেখি একেবারে এক কথায় রাজি হয়ে গেল। এখন বুঝেছি তোমারও মনটা বোধহয় নিমায়ের জন্য আনচান করছে না? নিমাইয়ের অবিলম্বে নবদ্বীপে ফেরা প্রয়োজন। একটি পুঁথি উদ্ধারের ব্যাপারে তার সঙ্গে আমার জরুরি আলোচনা রয়েছে। পুঁথি? কার পুঁথি বাবা? আমার সতীর্থ পণ্ডিত প্রভাকর মিশ্রের একখানি পুঁথি। কি লেখা আছে তাতে? এই গৌড়বঙ্গের ইতিহাস লেখা রয়েছে। পুঁথির ফার্সি অনুবাদটি পাওয়া না গেলেও মূল পুঁথিটি সুলতান হোসেন শাহর হস্তগত। সেখানে কি সুলতানের বিরুদ্ধে কিছু লেখা আছে বাবা? তা লেখা নেই, তবে হ্যাঁ, সনাতনপন্থীদের আত্মসচেতনতার কথা তাতে লেখা রয়েছে। তাহলে তো পণ্ডিত প্রভাকর মিশ্রের ঘোর বিপদ বাবা। একেবারেই নয়, একেবারেই নয়। বরং সুলতান চাইছেন যাতে পণ্ডিত প্রভাকর মিশ্র গৌড়ে ফিরে আসেন। এমনকি তার জন্য তিনি তার পুড়ে যাওয়া চতুষ্পাঠীটিও তৈরি করে দিতে রাজি হয়েছেন। সে কি, সৈয়াদ বংশের সুলতান সনাতনপন্থীদের এত সমর্থন করছেন বাবা? হ্যাঁ, এরই নাম রাজনীতি। জীবনের অভিজ্ঞতা আরো বাড়লে বুঝতে পারবে বাবা, রাজনীতি কত জটিল, কত কুটিল। কিন্তু সুলতান সমর্থন করছেন না কেন? সনাতনপন্থীদের তুষ্ট করার জন্যে। হয়তো সুলতানের মনে হয়েছে যে সুষ্ঠুভাবে রাজ্য পরিচালনার জন্য সনাতনপন্থীদেরও তার প্রয়োজন আছে, তাই এই চাল। বাবা, বাবা, আমরা এই সুযোগটাকে কাজে লাগাতে পারি না? হ্যাঁ, এই সুযোগটাকেই আমাদের কাজে লাগাতে হবে। ঠিক, কেননা আমাদের হয়ে কথা বলার জন্য
গৌড়ে একমাত্র একজন প্রতিনিধি রয়েছেন, পণ্ডিত প্রভাকর মিশ্র। কিন্তু তাকে তো নবদ্বীপের প্রকৃত অবস্থাটা জানাতে হবে। কেননা রাজধানী গৌড়ে আমাদের বৈষ্ণবদের নিয়ে অনেক ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে। আমাদের একজন প্রতিনিধি দরকার, যিনি সমস্ত সন্দেহ, সমস্ত সংশয় নিরসন ঘটিয়ে প্রকৃত তথ্যটি তুলে ধরতে পারবেন। তুমি কাকে পাঠাবে? নিমাইকে? দেখো, তাকে নিয়ে আর তুমি টানাটানি করো না। ঘরে নতুন বউ ফেলে একবার সে বিদেশে গেছে, এরপর যদি তুমি তাকে পাঠাও, শচী ঠাকুরন তোমাকে আর আস্ত রাখবে না। আচ্ছা, শুধু শচীর দুলাল হয়ে ঘরে থাকলে তার চলবে? তার এখনো অনেক অনেক কাজ বাকি রয়েছে। তাকে যে শ্রীকৃষ্ণের মতন অনেক দূরে যেতে হবে, দূরে, বহু দূরে। তোমার এই হেয়ালি কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। তবে তোমাকে আমি স্পষ্ট বলে দিচ্ছি, তুমি তাকে কোথাও পাঠাতে পারবে না। ঘরে নতুন বউ এলো, তবু তার এখনো বারমুখ মন গেল না কেন? আচ্ছা বাবা, আচ্ছা, তাকে পাঠাবো না। প্রয়োজন হলে আমি নিজেই যাব। তুমি? হ্যাঁ, আমি। এই বুড়ো বয়সে? না না, আমি বলছিলাম কি বাবা, আমি গেলে হয় না? না বাবা, না। এ বড় জটিল অঙ্ক তোমার দ্বারা সম্ভব নয়। আমার নিজের পণ্ডিত প্রভাকর মিশ্রের সঙ্গে এক সাক্ষাৎ হওয়া খুবই প্রয়োজন। ফিরতে এত দেরি হলো গুরুদেব? পথে কোনো কষ্ট হয়নি তো? না না, সুলতানের পাইকরা আমাকে খুব যত্ন করে এখানে পৌঁছে দিয়েছে। যাক, আপনার হাতেও কি গুরুদেব? বিতোষক, ভাগ্যের কি অদ্ভুত পরিহাস দেখো। সংস্কৃতে পুঁথিখানা লিখলে পাছে হাফসিরা পুঁথিখানা নষ্ট করে ফেলে, সেই ভয়ে পুঁথিখানা আমি ফার্সিতে অনুবাদ করিয়েছিলাম। অথচ যার উদ্দেশ্যে এটা লেখা, আজ পর্যন্ত তার কাছে গিয়ে এটা পৌঁছলো না। আপনি কার কথা বলছেন? হ্যাঁ, আচ্ছা বিতোষক, তুমি আমাকে একটা কাজ করে দিতে পারবে? বলুন। এই পুঁথিখানা নবদ্বীপের নিমাই পণ্ডিতের কাছে পৌঁছে দিতে পারবে? নিশ্চয়ই, নিশ্চয়ই পারবো। কিন্তু গুরুদেব, নবদ্বীপ বলতে একটা কথা মনে পড়ে গেল। আজ দুপুরে নবদ্বীপ থেকে একটি লোক এসেছিল একটি বিশেষ গোপন সংবাদ নিয়ে। গোপন সংবাদ? হ্যাঁ। কি সংবাদ? লোকটি বললে শান্তিপুরের কমলাক্ষ ভট্টাচার্য, আদি নিবাস সপ্তগ্রাম, তিনি শীঘ্রই আসছেন গৌড়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে। কমলাক্ষ ভট্টাচার্য, আদি নিবাস সপ্তগ্রাম। অদ্বৈত আচার্য গৌড়ে আসছেন? মিছা সুত পতি নারী, পিতা মাতা আদি করি, পরিণামে কেবা বা কাহার। শ্রীকৃষ্ণ চরণ বহি, আর তো কুটুম্ব নাহি। যত দেখো সব মায়া তার। যত দেখো সব মায়া তার। এরে, কার মেরে তুই? হ্যাঁ, ধৃতরাষ্ট্রের মতন আমাকে একেবারে অন্ধ করে দিলি। নাম বলবি নে, তাহলে তুই নিঘাত শূর্পণখা। হ্যাঁ রে মা, এই দুপুর রোদে কোত্থেকে এলি? জামাই বাবা জীবন কোথায়? হ্যাঁ রে, বৈকুণ্ঠকে আবার বাইরে দাঁড় করিয়ে রাখিস নি? মা, তুমি কি করে বুঝলে আমি চোখ ধরতে না ধরতে? ওরে মা, তোর ওই নারায়ণী নামকে রেখেছিল জানিস এই শ্রীবাস। হ্যাঁ, কোজাগরী পূর্ণিমার আগের রাত, শুক্লা চতুর্দশী, চাঁদের আলো, রাত ফুলের গন্ধ চৌদিকে,
আশ্বিনের ধেনু গন্ধে ম ম করছে চারদিক। অমনি গন্ধে অমনি চাঁদের আলোতেই তো মা লক্ষ্মী আসেন। তাই তো তোর নাম রেখেছিল নারায়ণ। সে তো জানি, কিন্তু তুমি এখন কি করে বুঝলে যে আমি এসেছি? মারে, লক্ষ্মীর আগমনের ছাঁচে একবার নুপুর বেজে উঠল। তখনই আমার মন বলল এ আমার নারায়ণে এসেছে। তারপর ভাবলাম ধুর পোড়া মন, সে আসবে কোত্থেকে? ঠিকই তো, সেই বালাইকে তো কবেই বেঁধে বিদায় করেছে। কোথায় নবদ্বীপ কুমারহট্ট, আর কোথায় সেই বর্ধমান ছাড়িয়ে দেনুর গা। সত্যি খুলে আর রইতে পারিনি। সেই পদ্মগন্ধ, সেই গন্ধেতে তো আমি চিনলুম রে, সে আমারই মেয়ে এসেছে। এই দেখো, কথা বলতে বলতে ভুলেই মেরেছি। হ্যাঁ রে, জামাই বাবা জীবন কই? তাকে আবার কোথায় দাঁড় করিয়ে রাখলি? না না, তিনি আসেননি। তেঁতুলতলা ডোবাটা নিয়ে আবার কাজিয়া শুরু করেছে শরীরদের সঙ্গে, তাই তিনি রয়ে গেলেন নালিশি মাপযোগ করার জন্য। ও মা, আবার তা এতটা পথ তুই একা এলি? না না, একা না তো, কুসুমের মাও সঙ্গে এসেছে। জানো, সে বুড়িকে আমি বলেছি আমি না ডাকা পর্যন্ত একদম চৌকট ডিঙাবে না। সে পুকুর পাড়ে বসে বসে লটবহর নিয়ে ঘামছে, দেখো গরমে। এই দেখো দেখো পাগলির কাণ্ড। আহারে বুড়ি মানুষ। হ্যাঁ রে পাগলি, তুই তাকেও ছাড়বি রে? ডাক ডাক ডাক, আগে কুসুমের মাকে তাড়াতাড়ি ডাক দেখিনি। আচ্ছা ডাকি। কিন্তু খুড়ো, হ্যাঁ তোমার পাটেশ্বরীটি কই? ছেলে মেয়ে সমেত তাকে বনবাসী পাঠিয়েছে নাকি? না রে না, তিনি সবাইকে নিয়ে বাবা বুড়ো শিবের মেলায় গেছে। বিকেল পুয়ে তারপর ফিরবে। দ্বীপপোহরে ওখান থেকে তিনি প্রসাদ সংগ্রহ করবেন। সেসব অনেক কথা তোকে পরে বলছি। তুই 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 আগে ওই কুসুমের মাকে ডাক দেখি, তাড়াতাড়ি ডাক। কুসুমের মা, ও কুসুমের মা, এসো এসো, ভেতরে এসো, এসো। কল্যাণ হোক। তা কেমন আছো কুসুমের মা? ভালো আছি। হ্যাঁ রে, ওদিককার খবরাখবর কি? ওদিকের আবার কি খবর? খবর তো সব এদিকে। কেমন? কোন কেশব ঠাকুরকে নাকি নিমাই দাদা ঘোল খাইয়ে ছেড়েছে। বাবা, এর মধ্যে সে সংবাদ বর্ধমান ছাড়িয়ে তোদের ওই দেনুর গায়ে পৌঁছে গিয়েছে? পৌঁছবে না? যাই বলো আচাজি জ্যাঠা, নিমাই দাদা যেন কেমন দিন দিন বদলে যাচ্ছে। তাকে নিয়ে পথ তৈরি হচ্ছে, কথক ঠাকুরেরা তার সঙ্গে গাইছে কেশব কাশ্মীরি তর্ক গাথা। এত নামডাক, এত প্রশস্তি যে লোককে লোককে বলতেই লজ্জা বোধ হয় যে মানুষটাকে আমি জন্মস্তক চিনি। কিন্তু আমার কাছে তো সেই নিমাই দাদা, সেই গৌরাঙ্গ সুন্দর। হ্যাঁ মা, কথাটা যখন তুই বললি তখন তোকে একটা কথা বলি না। নিমাইকে নিয়ে আমারও ধন্দের শেষ নেই মা। কখনো কখনো সে একেবারে মতিচ্ছন্ন পাগল, ঘোর কৃষ্ণ বিরোধী নাস্তিক। তখন সে এত দূর খ্যাপা যে তার মাথায় বিষ্ণু তেল ঘষে ঘষে ঠান্ডা করতে হয়। আবার কখনো সে জ্ঞান সাগর, ভক্তি সিন্ধু। খুড়ো, খুড়ো। হ্যাঁ, কিছু বলবি মা? কুসুমের মা, তুমি যাও ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে। আমি নিমাই দাদার জন্যই এবারে নবদ্বীপে এসেছি খুড়ো। কিন্তু তাকে তাকে কিভাবে যে কি বলবো। কি কি হয়েছে বল তোমার নারানী? সে অনেক কথা, পরে পরে বলবো। না না না, পরে নয়, পরে নয়। তুই তুই এখনই বল তো মা, এখনই বল। বেলা ধরে যাচ্ছে, তুমি বাইরে বেরোবে না? কথা করাস নে মা, বেলা ধরেছে ঠিকই, আমি বেরোবো এক্ষুনি, কিন্তু তার আগে তোর কথাটা যে শোনা প্রয়োজন। মা বল। বাবা যখন দেহ রাখলেন
তখন আমি খুব ভেঙে পড়েছিলাম। মনে পড়ে তোমার? হ্যাঁ, এই তো সেদিনের কথা, সে মনে থাকবে না? শ্রীবাসের দাদা নলিন পণ্ডিত যেদিন চলে গেলেন, তখন তো 9-10 বছর বয়স। শ্রীবাসের মা তখনও বেঁচে। আমি খুব কাঁদছিলাম, কিছুতেই আমার কান্না থামছিল না। তখন নিমাই দাদা এসে আমাকে বলেছিল। হ্যাঁ হ্যাঁ, কি যেন একটা বলেছিল গৌর তোকে, আর আর সেই কথাতেই তো তোর কান্নাটা থেমে গিয়েছিল। মনে আছে কথাটা? না না না, ঠিক স্মরণে নেই। আচ্ছা কেন, কি হয়েছে বলতো তো? নিমাই দাদা বলেছিল, কাঁদিস না নারায়ণী, নলিন পণ্ডিত তোর কোলে আবার ফিরে আসবে একদিন, দেখিস ঠিক ফিরে আসবে। বাঘ সিদ্ধ বিশ্বম্ভর মিশ্র তো মিথ্যে কথা বলে না। তোকে তোকে ঠিক কি বলেছিল মা নারায়ণী, বলতো ঠিক কি কথা বলেছিল? সেদিন সারা বাড়ি জুড়ে শ্রাদ্ধের কাজ, ব্রাহ্মণ ভোজনের কাজ চলছিল। আমি বিকেলবেলা একা একা দাঁড়িয়ে কাঁদছিলাম। বাবা চলে গেছেন মোটে 13 দিন। মায়ের মুখ তো মনেই পড়ে না। মা বলতে তো খুড়িও ভেতরে কাজে ব্যস্ত। বড় একা লাগছিল, চুপচাপ কাঁদছিল। নিমাই দাদা কখন যে কাছে এসে দাঁড়িয়েছে খেয়ালি। কি রে, চমকে উঠলি যে? আমি রে, তো নিমাই দাদা। বাবার জন্য কাঁদছিস? তার এই জন্মে কাজ ফুরিয়ে গেছিল যে। এই দেখ না, আমারও তো বাবা নেই। আমার মা তো সেই ছোট থেকেই নেই। বাবাকেও চলে যেতে হলো। কে তাকে নিয়ে গেল নিমাই দাদা? যিনি দেন তিনি ফিরিয়ে নেন। ফিরিয়ে দেন না? দেন বই কি, সেই জন্য তো বারবার জন্মের পরে পরজন্ম থাকে। আমার বাবার পরজন্ম হবে বই কি, নিশ্চয়ই হবে। সেটাই তো নিয়তির লিখন।